সবার কি অবস্থা? অনেকদিন পর তোমাদের সাথে ক্লাস হইতেছে। আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো। এখনো অনেকজন জয়েন করে নাই, আস্তে আস্তে করতেছে। আমরা একটু 1-2 মিনিট ওয়েট করি। আর তোমাদেরকে তো এই ক্লাসের ভিডিও আগে দিয়ে দিছিলাম যে থিঙ্কিং ডিস্টেন্স, ব্রেকিং ডিস্টেন্স, স্টপিং ডিস্টেন্স এগুলা রিলেটেড আজকে আমরা ডিসকাশন করব। ঠিক আছে, টপিকটা খুবই ইজি, বাট স্টিল আমরা ওরকম ডিসকাস করে আইডিয়াটা ক্লিয়ার করে রাখবো যদি কারো এই ভিডিও দেখার পরেও প্রবলেম থেকে থাকে। ফার্স্ট অফ অল আমি এটা নিয়ে ডিসকাশন করব, ওভারঅল যে থিঙ্কিং ডিস্টেন্স, ব্রেকিং ডিস্টেন্স, স্টপিং ডিস্টেন্স এগুলো আসলে কি জিনিস। দেন এগুলা নিয়ে ডিসকাশন শেষ করার পর তোমাদের যদি স্টিল কোনো কনফিউশন ভাইয়া থেকে, আপনি কি প্লিজ ভিডিওটা আরেকবার দিতে পারবেন? ভিডিও দেখো নাই? আমি লাস্ট ক্লাসে ছিলাম না। এগুলি তো অ্যাকচুয়ালি তোমাদের নিজেদের মধ্যে, ক্লাসমেটদের মধ্যে যদি তোমরা একজন মিস করলে পরে না নিয়ে নাও তাহলে পরে তো প্রবলেম। ওকে, দাঁড়াও ভিডিওটা বের করতেছি। থ্যাংক ইউ ভাইয়া। বাকি সবার তো ভিডিওটা দেখা হয়েছে তাই না? ইয়েস স্যার। ওকে, সো দাঁড়াও আমি একটু ভিডিও লিংকটা কপি করে দিয়ে দেই আরেকবার। ওকে, সো দিস ইজ দ্য ভিডিও। সো এখন আমরা ক্লাসটা আস্তে আস্তে স্টার্ট করি। Thinking, breaking and stopping time and distance. যে থিঙ্কিং টাইম, থিঙ্কিং ডিস্টেন্স, ব্রেকিং টাইম, ব্রেকিং ডিস্টেন্স, স্টপিং টাইম, স্টপিং ডিস্টেন্স এগুলো জিনিস আসলে কি? সো ফার্স্ট অফ অল, তুমি রাস্তায় গাড়ি চালাচ্ছ, হ্যাঁ? সো এখন একজন ড্রাইভার যখন নাকি গাড়ি চালাবে তার তো ব্রেনটা তো অ্যাক্টিভ থাকা লাগবে। এর জন্য কি বলে নরমালি ওরকম, আমরা এটাতে আসবো একটু পরেই। সো ফার্স্ট অফ অল এখানের মধ্যে কি করতেছে, সে গাড়ি চালাইতেছে। এখন সামনে মনে করো কোনো একটা ছোট বাচ্চা দৌড়ায় রাস্তা পার হইতে গেল, তারা তো বাচ্চা মানুষ, তারা তো ঠিক মতো ওরকম বুঝে না রাস্তা পার হইতে। সো কি করতেছে, সে সিগন্যাল না বুঝে ওরকম দৌড়ায় রাস্তার মাঝ দিয়ে রাস্তা পার হওয়া শুরু করছে। অর তুমি রাস্তার মাঝে দেখলে কোন একটা ভাঙা জায়গা আছে, বা কোন একটা দেখলে গাছ পড়ে গেছে, বা কোন একটা এরকম অবস্টেকেল আছে। তো এখন তোমার কি করা লাগবে? ফার্স্টে তুমি যখন নাকি সামনে কি দেখলা, তুমি তোমার চোখের সামনে গাড়ি চালাইতেছে একটা সার্টেন স্পিডে, নাও ইউ সি অ্যান অবস্টেকেল। সো ফার্স্ট এর কাজটা তোমার কি হবে? তোমার প্রথমে চিন্তা করা লাগবে, আচ্ছা রাস্তা দিয়ে যে বাচ্চাটা পার হচ্ছে, আমি ব্রেক অ্যাপ্লাই না করলেও, যে আমি যদি গাড়িটা ব্রেক নাও ধরি বাচ্চাটাকে পার হয়ে চলে যেতে পারবে নাকি না, এমন টাইপের চিন্তা করতে হবে। অর এই যে রাস্তায় একটা গর্ত আছে, সো তাহলে আমার গর্তটার সাইড দিয়ে কতটুকু এরকম বেন্ড করা লাগবে এন্ড এভরিথিং। দেন এই যে গাছ পড়ে আছে, সো তাহলে এই গাছটা কি আমার, গাছটা রিচ করার আগে আমার কি পুরোপুরি থেমে যেতে হবে নাকি আমি পাশ কাটায় চলে যেতে পারবো? তো এরকম অনেক টাইপের চিন্তা আমাদের করতে হইতে পারে। সো তাহলে থিঙ্কিং টাইম, হ্যাঁ, যে থিঙ্কিং টাইমের ব্যাপারটা আমরা কি বলি, থিঙ্কিং টাইমের ব্যাপারটা হলো এরকম যে আমরা সামনে কোন একটা অবস্টেকেল দেখলাম, এই অবস্টেকেল দেখার পর থেকে আমরা কি করা শুরু করলাম, চিন্তা করা শুরু করলাম, তাই না? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। সো আমরা কি করলাম, এই অবস্টেকেল দেখাটার পর থেকে চিন্তা করা শুরু করলাম যে ইফ উই শুড অ্যাপ্লাই দ্য ব্রেকস অর নট। ওকে, সো তাহলে যখন থেকে আমরা চিন্তা করা শুরু করছি তখন থেকে কি শুরু হয়ে যাবে, থিঙ্কিং টাইম কাউন্ট করা শুরু হয়ে যাবে। সো তাহলে আমরা অবস্টেকেলটা দেখার পর থেকে কি করতেছি, চিন্তা করতেছি যে ব্রেক অ্যাপ্লাই করব নাকি না, ব্রেক অ্যাপ্লাই করা লাগবে নাকি না, এমন টাইপের একটা চিন্তা করতেছি। ওকে,
সো তাহলে অবস্টেকেল দেখার পর থেকে ব্রেক অ্যাপ্লাই করার আগ পর্যন্ত, ঠিক আছে, সবাই একটু ব্যাপারটা খেয়াল করো কি বলতেছি। অবস্টেকেল দেখার পর থেকে ব্রেকস অ্যাপ্লাই করার আগ পর্যন্ত যতটুকু টাইম পাস হবে ওই টাইমটাকে আমরা কি বলবো? থিংকিং টাইম। ওকে, যে যতক্ষণ ধরে আমরা চিন্তা করতেছি, দেন চিন্তা করার পর যখন নাকি ব্রেক অ্যাপ্লাই করে দিব তখন তো আমাদের চিন্তা করা শেষ, যে আমরা অলরেডি চিন্তা করে কি করে ফেলছি, ডিসিশন নিয়ে নিছি যে উই মাস্ট অ্যাপ্লাই দ্য ব্রেকস। সো তাহলে তখন আমাদের কি থিংকিং টাইমটা শেষ হয়ে গেছে, যে আমরা চিন্তা করার পর একটা ডিসিশন নিয়ে নিছি, then we have taken some action. ওকে, সো তাহলে থিংকিং টাইমটা কখন থেকে কখন পর্যন্ত? অবস্টেকেল দেখার পর থেকে ব্রেক অ্যাপ্লাই করার আগ পর্যন্ত যতটুকু টাইম পাস হবে ওই টাইমটাকে আমরা কি বলবো? থিংকিং টাইম। সো তাহলে আমরা যদি এটা এখানের মধ্যে লিখে নেই, কি হয়? The time taken for the driver to react, basically যে ড্রাইভারটা কোন একটা অবস্টাকেল দেখার পর তার রিঅ্যাক্ট করতে, যে তার রিঅ্যাকশন টাইমটা কতটুকু, ওই জিনিসটাই আসলে থিংকিং টাইমটা। হ্যাঁ, তো তাহলে টাইম টেকেন ফর টাইম টেকেন ফর দ্য ড্রাইভার টু রিঅ্যাক্ট, কিসের থেকে? upon seeing an obstacle up to applying the brakes। ঠিক আছে, যে অবস্টেকেল দেখার পর থেকে ব্রেক অ্যাপ্লাই করার আগ পর্যন্ত যতটুকু টাইম পাস হবে এটাকে আমরা কি বলবো? থিংকিং টাইম। এখন আমাদের কোয়েশ্চেন আসে, এটা অনেক কমন কোয়েশ্চেন, যে থিংকিং টাইমে যে মানুষটা, যে ড্রাইভারটা যে চিন্তা করবে, তার থিংকিং টাইমটা কতগুলি স্পেসিফিক ফ্যাক্টরের উপরে ডিপেন্ড করে। ঠিক আছে, তো এখন থিংকিং টাইম অনেকগুলো জিনিসের উপরে ডিপেন্ড করে, যে ড্রাইভারের রিঅ্যাকশন করতে বা ড্রাইভারটা রিঅ্যাক্ট করতে বা চিন্তা করতে বেশি বা কম সময় লাগতে পারে। এগুলার জন্য কয়েকটা আমাদের ফ্যাক্টর আছে, ওই ফ্যাক্টরগুলো আমরা লিস্ট করব, যে ফ্যাক্টরস এফেক্টিং থিংকিং টাইম। এখানের মধ্যে এক নাম্বার যদি আমরা বলি যে ভিজিবিলিটি অফ দ্য ড্রাইভার, যে ড্রাইভারের মনে করো যদি চোখে কোনো সমস্যা থাকে, হ্যাঁ, যে ড্রাইভারের যদি চোখে কোনো সমস্যা থাকে, যে মনে করো চোখে কম দেখে, তো এখন তার কি হবে? ডিউ টু হিজ অর হার আইসাইট, সে মনে করো চশমা পরে নাই ওই দিন, তো এখন তার কি হবে? তার দেখতে, ক্লিয়ারলি দেখার জন্য তার কি হইতে পারে? প্রবলেম হইতে পারে। আর ভিজিবিলিটি আমাদের অন্য আরো কতগুলা কাজেও বলতে পারি কেমন টাইপের, যে মনে করো যদি বৃষ্টি পড়ে, ঠিক আছে, বৃষ্টি পড়লে আমরা ওয়াইপার দিয়ে কি করে, গাড়ির মধ্যে ওয়াইপার দিয়ে বৃষ্টি পড়লে পরে পানিগুলোকে বারবার করে সাইড করে ফেলে না কেন? তাহলে যেন সামনে কি আছে গাড়িটার ওই জিনিসটা যেন ঠিক মতো দেখতে পারে। ঠিক আছে, তো তাহলে ওই ভিজিবিলিটি অফ দা ড্রাইভারের ব্যাপারটা, এইটা আমাদের অনেক বড় একটা ফ্যাক্টর। যে মনে করো ফগি, যে অনেক কুয়াশা পড়ে আছে, তবে কুয়াশা পড়ে থাকলে কি হবে? ড্রাইভারটা তার সামনে ঠিক মতো দেখতে পাবে না। ঠিক আছে, তো তাহলে তার কি হবে? সামনে কোন একটা কিছু দেখে তার ডিসিশন নিতে একটু টাইম লাগবে, আচ্ছা এটা আসলে কি, সে আসলে এটা সাইড কাটায় চলে যেতে পারবে নাকি না। তো সে ঠিক মতো যদি নাই দেখতে পারে, তো তাহলে কি হবে? তার চিন্তা করতে করতে সময়টা বেশি লাগবে। সো তাহলে ভিজিবিলিটি অফ দ্য ড্রাইভার, এটা অনেক ভাইটাল একটা ফ্যাক্টর, যে থিংকিং টাইমটাকে সে অনেক বড় ভাবে কন্ট্রোল করে। যদি কি হয়, ভিজিবিলিটি ভালো হয়, সো তাহলে তার থিংকিং টাইমটা কম লাগবে। আর ভিজিবিলিটি যদি খারাপ হয় ড্রাইভারের, সো তাহলে তার থিংকিং টাইমটা বেশি লাগবে। ঠিক আছে, यस ভাই। সো এটা হলো আমাদের প্রথম পয়েন্ট, যে ভিজিবিলিটি অফ দ্য ড্রাইভার। এরপরে ড্রাইভারের ব্রেন যদি ঠিক মতো কি না করে, ফাংশন না করে, যে ড্রাইভার মনে করো অনেক অ্যালকোহল কনজিউম করছে, ঠিক আছে, অনেক অ্যালকোহল কনজিউম করার পর সে কি হয়ে গেল? সে এরকম লাইট হেডেড হয়ে গেছে। তো এটা হলে পরে তখন কি হবে? যে ড্রাইভারটার যে ওরকম
পুলিশরা তো অলওয়েজ এই জিনিসটা চেক করতে থাকে যে কেউ মদ খায় গাড়ি চালাইতেছে নাকি, তাই না? তো তাহলে এই জিনিসটা কেন, কি প্রবলেম হয়? ওই অ্যালকোহল খাইলে পরে ব্রেইনের কতগুলি স্পেসিফিক সেল ওগুলি কি হয়ে রিঅ্যাকশন যায়, টাইম কমে ঘুমায় যায়। যায়, ঠিক আছে? তো তারা ওরকম লেস অ্যাক্টিভ হয়ে যায়, তো ওইটার জন্য কি হবে, ড্রাইভারটার রিয়াক্ট করতে বেশি সময় লাগে, ঠিক আছে? তো তাহলে অ্যালকোহল কনজাম্পশন বেশি করছে নাকি কম করছে ওইটার উপরে ডিপেন্ড করেও কি করবে, ড্রাইভারের থিংকিং টাইমটা এফেক্টেড হবে, ঠিক আছে? তো তাহলে এটা এখানে কি অ্যালকোহল কনজাম্পশন। এরপরে আমরা আরো কয়টা ব্যাপার বলতে পারি, কি জিনিস, মেন্টাল টায়ার্ডনেস। যে মনে করো সে সারাদিন, যে সকালবেলা একদম ফ্রেশ মাইন্ডে কেউ গাড়ি চালাইলে একরকম অবস্থা, কিন্তু মনে করো সারা দিন কাজ করলো, ওভার টাইম কাজ করে অফিস থেকে দেন বাসায় ফেরত আসতে সময় তার কি হবে, সে ওরকম মেন্টালি এত বেশি অ্যাক্টিভ থাকবে না সকালের মতো, এটা নর্মাল একটা ব্যাপার। সো তাহলে মেন্টাল টায়ার্ডনেস যদি বেশি থাকে ড্রাইভারের, তো তখন কি হবে, তখনও আবার তার এরকম রিয়্যাক্ট করতে সময়টা কি লাগতে পারে, বেশি লাগতে পারে, ঠিক আছে? তো তাহলে এরকম হলো একটা ব্যাপার যে মেন্টাল টায়ার্ডনেস। ভাই আমার একটা কোয়েশ্চেন আছে, হ্যাঁ বলো। এখানে কি ফিজিক্যাল টায়ার্ডনেস কি কোনো কিছু এফেক্ট করতে পারে? ফিজিক্যালি টায়ার্ড থাকলে পরে অ্যাকচুয়ালি তোমার ওরকম ব্রেইনের ফাংশনিং এর ওখানের মধ্যে একটু হ্যাম্পার হবে, বুঝছো? যে তুমি ফিজিক্যালি সারাদিন অনেক কাজ কাজ করলা, অনেক বেশি টায়ার্ড তুমি, সো তাহলে ওইটার জন্য অনেক বেশি টায়ার্ড মানে কি, দ্য ব্রেইন ইজ টেলিং ইউ দ্যাট ইউ নিড সাম স্লিপ অর ইউ নিড টু টেক সাম রেস্ট। তো তখনই ব্রেইনও ওরকম ভাবে আর আমাদের টায়ার্ড থাকে, আমরা ফিজিক্যাল যতই কাজ করি ব্রেইনের ইউজ তো হচ্ছেই, তো তাহলে ইভেনচুয়ালি ওরকম আমাদের এফেক্ট আসবে, বুঝছো? ফিজিক্যালি টায়ার্ড থাকলে পরে ওরকম সেম টাইপের এফেক্ট। ওকে স্যার, বুঝছি। ওকে, তো এরপরে আমাদের মেন্টাল টায়ার্ডনেস এর পরে আমাদের আরো কয়টা ওরকম পয়েন্ট আছে, তোমাদেরকে কোন পয়েন্টটা দিছিলাম ওই ভিডিওর মধ্যে, weather conditions. ওয়েদার কন্ডিশন। তো তাহলে ওয়েদার কন্ডিশন আর ওই ডিসকাশন আমরা ভিজিবিলিটিটার মধ্যে অল্প একটু ডিসকাস করে রাখছিলাম, যে চোখে দেখার ওরকম ব্যাপারটা নিয়ে। আর ওয়েদারটা আমাদের স্পেসিফিক্যালি ওরকম স্পেসিফিক কয়টা ওয়েদারে আমাদের কি হয়, ভিজিবিলিটিতে অনেক বড় একটা এফেক্ট আসে, যে স্নো স্টর্ম হইলে পরে, ফগি ওয়েদার থাকলে পরে, রেইনি ওয়েদার থাকলে পরে, তো তখন আমাদের এক এক টাইপের কি হইতে পারে, ভিজিবিলিটিতে চেঞ্জ আনতে পারে, যেটার জন্য কি হবে, থিংকিং টাইমে প্রবলেম। যে আমাদের চোখে কোনো সমস্যা নাই ড্রাইভারের, বাট সিজনাল এফেক্টের জন্য, যে সিজন এরকম রেইনি সিজন, তো তাহলে নরমালি তার দেখতে কোনো সমস্যা হইতো না চশমা ছাড়া, কিন্তু কি হইতেছে, রেইনি সিজন দেখে এত বেশি জোরে বৃষ্টি পড়তেছে দেখে কি করতে পারতেছে না, সামনে কি আছে ওইটা সে ক্লিয়ারলি দেখতে পারতেছে না। আর তো ওইটার ওয়াইপারসটা জন্য হচ্ছে অত তাড়াতাড়ি কাজ করতেছে না দেখে একটু পানি হচ্ছে সমস্যা করে উইন্ডশিল্ডে। হ্যাঁ, তো তাহলে ওরকম ওয়াইপার ওরকম টাইম মতো কাজ করলে পরে, ওয়াইপার তো তোমার কি করতেছে, ওয়াইপারটা জাস্ট তোমার গাড়ির কাচের উপরে, উইন্ডশিল্ডের উপরে পানিটা সরাই দিল, কিন্তু সামনে এত ঘন যদি বৃষ্টি পড়ে, তো তখন তুমি কি করতে পারবা না, ঠিক মতো সামনে কি আছে ওই জিনিসটা পুরোপুরি দেখতে পারবা না, যে বৃষ্টি যদি অনেক বেশি হেভি রেইনফল হয়, বুঝছো? আচ্ছা, তো এখন এই ব্যাপারগুলি গেল আমাদের কি, যে থিংকিং টাইম, যে চিন্তা করতে করতে আমাদের কতটুকু সময় যাচ্ছে, ওইটা হলো আমাদের থিংকিং টাইম। স্যার আমার একটা কোয়েশ্চেন আছে। হ্যাঁ বলো। স্যার একটা ড্রাইভার কোনো অবস্টাকেলকে দেখার জন্য থিঙ্ক করার টাইম কেন নেবে? লাইক অবস্টাকেলকে যদি দেখতে পায় তাহলে ওর সাথে সাথে ব্রেক দেবে না? না, আর অবস্টেকল দেখেই তুমিও কোনো একটা কিছু অবস্টেকল দেখেই ইউ উইল নট অ্যাকচুয়ালি বি এবল টু অ্যাক্ট ইমিডিয়েটলি, তোমার চিন্তা করার জন্য সাবকনশিয়াসলি তোমার চিন্তা করার জন্য একটা টাইম পাস হয়ে যায়, যে তোমার দিকে কোন একটা অবজেক্ট মানুষ থ্রো করলো, তো তখন তুমি কি করবা, সরে যাবা সামনে থেকে, দ্যাটস নর্মাল ইনস্টিংক্ট, যে নর্মালি তোমার দিকে কোন একটা অবজেক্ট আসতেছে তুমি কি করবা, সরে যাবা। কিন্তু এই যে কোন একটা অবস্টেকল আসতেছে, ওই যে ওইটা তো তোমার জন্য একটা ডেঞ্জার পোজ করতেছে, ওইটাই কিন্তু তোমার ব্রেইনের প্রসেস করতে একটা সময় লাগে, তো ওই জিনিসটাই আমরা এরকম থিংকিং টাইম হিসেবে বলতেছি, বুঝতে পারতেছো?
যে রিঅ্যাকশন টাইমটা। তো তাহলে স্যার ধরেন আমাদের ভিজিবল আমাদের ভিজিবিলিটি ঠিক আছে, অ্যালকোহল কনজাম্পশনটা আমাদের কম, মেন্টাল টায়ার্ডনেস কম, আর ওয়েদার কন্ডিশন ভালো, তো তখন কি থিঙ্কিং টাইম কি জিরো হবে? না, কোনো সময় থিংকিং টাইম জিরো না। চিন্তা করতে তোমার একটু হলেও সময় লাগবেই। তুমি কোনো কিছুই তো প্রি অ্যাজিউম করবে না যে তোমার এখানে কোন একটা অবস্টেকেল আছে। তুমি নরমালি গাড়ি চালাইতেছো, সামনে সামনে একটা অবস্টেকেল আসলে দেন তোমার ব্রেনের রিঅ্যাকশন টাইমের উপরে ডিপেন্ড করবে তোমার থিংকিং টাইম বেশি হবে নাকি কম। আর এই যে ভিজিবিলিটিতে প্রবলেম থাকলে তোমার ওইটা দেখতে টাইম লাগবে বেশি, তো তখন তোমার ডিসিশন নিতে ব্রেইনের সময় বেশি নেবে। অ্যালকোহল বেশি কনজিউম করে রাখলে পরে তোমার ব্রেন ঠিক মতো ফাস্ট কাজ করবে না, তখন তোমার চিন্তা করতে সময় বেশি লাগবে। মেন্টাল টায়ার্ডনেস এর সময় সেম কথা, ওয়েদার কন্ডিশনের জন্য, ভিজিবিলিটির জন্য একই টাইপের এক্সপ্লেনেশন। থিংকিং টাইম তোমার কখনোই কিছু জিরো হয় না, তোমার রিঅ্যাকশন টাইম অলওয়েজই কিছু না কিছু লাগবেই। যে কোন একটা গোলকিপার, ঠিক আছে, সে তো অলওয়েজ জানে যে তার কাছে শট আসলে পরে তার কি করা লাগবে, এটাকে সেভ করা লাগবে, তাই না? গোল পোস্টের দিকে কোন একটা প্লেয়ার শুট করলো, হি উইল হ্যাভ টু সেভ। কিন্তু সে কি, প্লেয়ারটা শুট কখন করতেছে এন্ড শুট করার পরে তার কি করা লাগবে, রিঅ্যাক্ট করতে তার একটা টাইম লাগবে, যে বলটা অ্যাকচুয়ালি কোন দিকে যাচ্ছে, কত স্পিডে যাচ্ছে, উপরে ডাইভ দিবে নাকি নিচে ডাইভ দিবে, অনেকগুলো ব্যাপারের উপর ডিপেন্ড করে আমাদের তার রিঅ্যাকশন টাইমটা এফেক্ট হবে। ঠিক আছে? চিন্তা কখনোই আমাদের ইনস্ট্যান্ট হয় না, সবসময় আমাদের কি আসে, অল্প হইলেও একটা রিঅ্যাকশন টাইম লাগে। আচ্ছা, সো এখন থিংকিং টাইমের ব্যাপারটা গেল কি, যে অবস্টেকল দেখার পর থেকে ব্রেক অ্যাপ্লাই করার আগ পর্যন্ত যতটুকু টাইম আমাদের পাস হবে ওই জিনিসটা হলো আমাদের থিংকিং টাইম। এখন এই চিন্তা যতক্ষণ ধরে করতেছে ড্রাইভারটা, তখন কি গাড়িটা থেমে আছে? তখন তো গাড়িটা থেমে নাই, গাড়িটা তো তখন মুভমেন্টে আছে, তাই না? তো তাহলে যতক্ষণ সে চিন্তা করতেছে ড্রাইভারটা তো গাড়িটার ব্রেক অ্যাপ্লাই করে নাই, দ্য কার ইজ অলরেডি মুভিং এট আ সার্টেন স্পিড। সো এখন এই যে তার সে চিন্তা করতেছে, চিন্তা করতে করতে গাড়িটা কি করবে, একটা সার্টেন অ্যামাউন্ট অফ ডিসটেন্স কভার করবে না? যে Yes, সে sir. চিন্তা করতেছে ডিউরিং দিস থিংকিং টাইম আ সার্টেন অ্যামাউন্ট অফ ডিসটেন্স উইল বি কভার্ড বাই দ্য কার। সো তাহলে এই যে একটা ডিসটেন্স কভার করতেছে, সো এই ডিসটেন্সটাকে আমরা কি বলবো, থিংকিং ডিসটেন্স। যে চিন্তা করতে করতে যেই ডিসটেন্সটা কভার হয় ওই ডিসটেন্সটাকে আমরা কি বলবো, থিংকিং ডিসটেন্স। ওকে, সো তাহলে এখানের জন্য আমাদের ব্যাপারটা কি, থিংকিং ডিস্টেন্সের ব্যাপারটা হলো the distance traveled by the car during thinking time। যে চিন্তা করতে করতে যে টাইমটা পাস হবে ওটাকে আমরা কি বলে, চিন্তা করতে করতে যে ডিসটেন্সটা কভার করব এটাকে আমরা থিংকিং ডিসটেন্স বলবো। এখন থিংকিং টাইম বাড়লে পরে থিংকিং ডিসটেন্স বাড়বে, এটা তো নরমাল একটা ব্যাপার। যে চিন্তা করতে যদি বেশি সময় লাগে তো তার মানে কি, চিন্তা করতে করতে সে ডিসটেন্সটা বেশি কভার করবে, এগুলা ঠিক আছে। তো তার মানে থিংকিং টাইমকে যারা যারা এফেক্ট করে, যে থিংকিং টাইমের ফ্যাক্টর গুলি তো আমরা লিখে রাখছি, তো থিংকিং টাইমকে যে যে ফ্যাক্টর গুলি এফেক্ট করে থিংকিং ডিসটেন্স কেও এই ফ্যাক্টর গুলো এফেক্ট করবেই, এটা তো আছেই। প্লাস এক্সট্রা একটা আমাদের কন্ডিশন আছে যেটা কি করে, এক্সট্রা একটা ফ্যাক্টর আছে যেটা থিংকিং ডিসটেন্স কে এফেক্ট করে, ওই ফ্যাক্টরটা হলো স্পিড অফ দা কার। সো এই জিনিসটা, all the factors that affect thinking time, sorry, also affects thinking distance। মানে থিংকিং টাইম কে যারা যারা এফেক্ট করে থিংকিং ডিসটেন্স কেও তারা এফেক্ট করতেছে। প্লাস আরো একটা ফ্যাক্টর,
there is an additional factor that affects thinking distance, যেটা কি speed of the vehicle। এটা কিভাবে মনে করো, থিংকিং টাইম কনস্ট্যান্ট, ঠিক আছে, দুইটা ড্রাইভারেরই, ঠিক আছে, দুইটা ড্রাইভারেরই ভিজিবিলিটির পাওয়ার সেম, অ্যালকোহল কনজাম্পশন সেম, মেন্টাল টায়ার্ডনেস সেম, ওয়েদার কন্ডিশন সেম, এভরিথিং সেম। তো তার মানে থিংকিং টাইম দোনোজনের জন্য সমান সমান। ওকে, দোনোজনের চিন্তা করতে ইকুয়াল অ্যামাউন্ট অফ টাইম লাগলো, কিন্তু একজন আল্লাহ, এটা কি ডিসগাস্টিং। মাইক বন্ধ করো। আচ্ছা, সো তাহলে আমরা যেটা বলতেছিলাম কি জিনিস, যে থিংকিং টাইম আমাদের ফিক্সড। ওকে, এখানের মধ্যে কি থাকবে, দোনোজনের ভিজিবিলিটি, অ্যালকোহল কনজাম্পশন, মেন্টাল টায়ার্ডনেস, ওয়েদার কন্ডিশন, এই দোনো সবকিছু সেম। সো তাহলে থিংকিং টাইম দোনোটার জন্য ফিক্সড, বাট একটার জন্য ভেলোসিটি হলো 20 মিটার পার সেকেন্ড, আরেকটার জন্য ভেলোসিটি হলো 10 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, তো এখন এখানের জন্য আমি থিংকিং টাইম যদি লিখি, থিংকিং টাইম মনে করো 0.5 সেকেন্ড, এখানের জন্য থিংকিং টাইম 0.5 সেকেন্ড। তো তার মানে কি দোনোটা ড্রাইভারেরই কি লাগলো, ইকুয়াল অ্যামাউন্ট অফ টাইম লাগলো চিন্তা করতে, যে তারা সামনে একটা অবস্টাকেল দেখলো, দেন চিন্তা করে তারা কি করলো, ব্রেক অ্যাপ্লাই করলো। কিন্তু এই চিন্তা করতে সময় কি করছে, গাড়িটা একটা সার্টেন ডিসটেন্স কভার করছে না। তো তাহলে ওই ডিসটেন্সটাকে আমরা কি বলছি নাদিফ? ভাইয়া একটু চিন্তা- উপরে স্ক্রল করবেন। তো এখানের জন্য আমরা কি বলছি, যে ভাইয়া হয়েছে। চিন্তা করতে করতে যে ডিসটেন্সটা কভার করে ওই স্যার, ডিসটেন্সটাকে আমরা মাঝখান কি দিয়ে বলি? শুনতে পাইনি। কোন জায়গা থেকে? স্যার আসলে আমার কারেন্ট চলে গিয়েছিল, তো তাই জন্য মাঝখানে পার্টটা শুনতে পাইনি, একটু আগে যেটা বলছিলেন। এখানে বলতেছি যে আমাদের থিংকিং টাইমকে যে যে ফ্যাক্টর গুলো এফেক্ট করে, থিংকিং ডিসটেন্স কেও তারা এফেক্ট করবে। এন্ড থিংকিং ডিসটেন্সের জন্য আরো একটা এডিশনাল ফ্যাক্টর আছে, কি জিনিস? স্পিড অফ দ্য ভেহিকল। তো এখন স্পিড অফ দ্য ভেহিকল বেশি হইলে কি হয় আর কম হইলে কি হয়, ওই জিনিসটা আমরা এখন দেখব। যে দোনোজনের থিংকিং টাইম সেম, যে দোনোটা ড্রাইভারেরই ইকুয়াল অ্যামাউন্ট অফ টাইম লাগলো ফর অ্যাপ্লাইং দ্য ব্রেকস। তো এখন একজনের ভেলোসিটি ছিল 20 মিটার পার সেকেন্ড, আরেকজনের ভেলোসিটি ছিল 10 মিটার পার সেকেন্ড। সো এখন এখানে যদি আমরা বলি কি থিংকিং ডিসটেন্সের ভ্যালুটা বের করতে, সো থিংকিং ডিসটেন্স কাকে বলতাম নাদিফ? যে চিন্তা করতে করতে যে ডিসটেন্সটা কভার করব এটাকে আমরা কি বলবো, থিংকিং ডিসটেন্স, তাই তো? ইয়েস স্যার। তো তাহলে এখানের মধ্যে আমাদের কাজটা কি, চিন্তা করতে সময় গাড়িটা তো কনস্ট্যান্ট ভেলোসিটিতে মুভ করবে। সো তাহলে v is equal to distance by time, v is equal to distance by time। সো তাহলে ডিসটেন্সটা কি হবে, ভেলোসিটি ইনটু টাইম। এখানে ডিসটেন্সটা হবে ভেলোসিটি ইনটু টাইম। তো এখন এখানে ভেলোসিটি কত, 20, টাইম হলো 0.5। সো তাহলে এখানে 10 মিটার, আর এখানে ভেলোসিটি কত, 10 মিটার পার সেকেন্ড, আর টাইম হলো 0.5। সো তাহলে এটা ডিসটেন্স কত আসে, 5 মিটার। সো এখন এখানের জন্য খেয়াল করো, দোনোটা ড্রাইভারেরই কি লাগলো, ইকুয়াল অ্যামাউন্ট অফ টাইম লাগলো চিন্তা করতে, কিন্তু একজনের থিংকিং ডিসটেন্সের ভ্যালু বেশি, একজনের থিংকিং ডিসটেন্সের ভ্যালু কম। সো তাহলে হোয়াট ইজ দ্য রিজন? তাদের কি ভিজিবিলিটিতে ডিফারেন্স আছে? না। তাদের কি অ্যালকোহল কনজাম্পশনের অ্যামাউন্টে ডিফারেন্স আছে? না। তাদের কি ডিফারেন্ট ওয়েদার কন্ডিশনে চালাইতেছে? না। দুজনের মেন্টাল টায়ার্ডনেসে কি কোনো চেঞ্জ আছে? না। সো তাহলে এইগুলা কোনোটাতে চেঞ্জ নাই, বাট স্টিল
থিংকিং ডিস্টেন্স একজনের জন্য বেশি একজনের জন্য কম, সো তাহলে ডিফারেন্সটা কোথায়? ডিফারেন্সটা হলো তাদের ভেলোসিটিতে, ঠিক আছে? স্পিড অফ দ্য ভেহিকল অর ভেলোসিটি অফ দ্য কার, এইটা কি করতেছে? থিংকিং ডিস্টেন্সটাকে এফেক্ট করতেছে। সো তাহলে থিংকিং টাইম এন্ড থিংকিং ডিস্টেন্স এই দুইটা নিয়ে যে আমরা ডিসকাস করলাম, এই দুইটা নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে? No sir, no confusion. ওকে, সো এরপরে ব্রেকিং টাইম। ব্রেকিং টাইমের ব্যাপারটা কি দেখো, আমরা একদম প্রথম থেকে আরেকবার যদি একটু রিপিট করি কি জিনিস। ড্রাইভারটা তো নরমালি তার গাড়ি চালায় চলে যাবে, এটা যে কোনো জেনারেল কেসে এমন হয়, কিন্তু সে যদি সামনে কোনো একটা অবস্টেকল দেখে তাহলেই আমাদের আজকের পড়ার টপিক গুলার মধ্যে দিয়ে কাজ হবে। যে সে সামনে কোনো একটা অবস্টেকল দেখলো, নাও হি উইল হ্যাভ টু ডিসাইড যে if he has to apply the brakes or not. সো এখন সে কি করবে? অবস্টেকল দেখার পর থেকে ব্রেক অ্যাপ্লাই করার আগ পর্যন্ত কোন টাইম চলে গেছে? চিন্তা করার সময় চলে গেছে। নাও সে কি করলো? ব্রেক অ্যাপ্লাই করলো, যে সে বুঝছে যে তার ব্রেক অ্যাপ্লাই করতে হবে ইন অর্ডার টু স্টপ, তাই না? তো সে এখন কি করলো? অবস্টেকল দেখার পর সে ব্রেক অ্যাপ্লাই করলো। তো ব্রেক অ্যাপ্লাই করার সাথে সাথে কি গাড়িটা থেমে যায়? না ভাইয়া, ব্রেক অ্যাপ্লাই করে গাড়িটা কি করে? তখন তাও কিছুক্ষণ মুভ করে, দেন ইভেন্চুয়ালি সে রেস্টে আসে। সো তাহলে এই যে ব্রেক অ্যাপ্লাই করার পর থেকে গাড়িটা পুরোপুরি রেস্টে আসার আগ পর্যন্ত, ঠিক আছে? কি বললাম? যে ব্রেক অ্যাপ্লাই করার পর থেকে গাড়িটা পুরোপুরি থেমে যাওয়ার আগ পর্যন্ত যতটুকু সময় লাগবে ওই টাইমটাকে আমরা কি বলবো? ব্রেকিং টাইম, ঠিক আছে? সো তাহলে ব্রেকিং টাইমের ব্যাপারটা কি? The time taken, ভাইয়া একটু স্ক্রল করবেন উপরে। the time taken for the ডান ভাইয়া। vehicle to come to rest after the brakes have been applied. তো তার মানে ব্রেক অ্যাপ্লাই করার পর থেকে গাড়িটা রেস্টে আসার আগ পর্যন্ত যতটুকু টাইম পাস হবে ওইটাকে আমরা কি বলবো? ব্রেকিং টাইম। ওকে, সো তাহলে এই ব্যাপারটা আমরা বুঝলাম। সো এখন ব্রেকিং টাইমটাকেও এফেক্ট করে এমন কতগুলি ফ্যাক্টর আছে, ঠিক আছে? সো তাহলে factors affecting braking time. So তাহলে ব্রেকিং টাইম কে এফেক্ট করে এমন ফ্যাক্টর গুলি কি কি? ফার্স্ট অফ অল, ব্রেক যে আমরা অ্যাপ্লাই করব, তো তাহলে ব্রেক ঠিকমতো যদি কাজ না করে, ঠিক আছে? যে ব্রেক মনে করো অনেকদিন পুরানো হয়ে গেছে, তো তাহলে ব্রেক যদি ঠিকমতো কাজ না, ডিপেন্ড করে। কি বলছো রাতুল? বুঝি নাই। ব্রেকের যদি ভালো হয় তাহলে মানে তাড়াতাড়ি হবে, আর মানে ব্রেকের ডিউরেবিলিটি আর মানে কন্ডিশনটা ডিফার। ওইটাই, যে ব্রেক এন্ড টায়ারের কন্ডিশনটা কেমন। ব্রেক এন্ড টায়ার যদি আমাদের নতুন নতুন থাকে আর ভালো কন্ডিশনে থাকে, সো তাহলে ইজিলি গাড়িটা থেমে যাবে বা থামতে কম টাইম লাগবে। আর যদি অনেকদিন পুরানো হয়ে যায়, ওয়্যার আউট হয়ে যায়, সো তখন কি হবে? ইট উইল টেক আ লঙ্গার অ্যামাউন্ট অফ টাইম, তাই না? সো তাহলে এখানের মধ্যে ফার্স্ট স্টেপটা কি? ব্রেকস এন্ড টায়ার কন্ডিশন। যে টায়ারের ওখানেও অনেকজন এখানের মধ্যে ওই জিনিসটা, যে টায়ারের ট্রেড থাকে না, ট্রেড অফ দা টায়ার, যে টায়ারের মধ্যে তোমরা দেখবা যে কি থাকে, ফ্রিকশনের জন্য এরকম যে আমাদের গ্রুভ মার্ক থাকে কতগুলি, ঠিক আছে? টায়ারের মধ্যে দেখবে একটু এরকম গর্ত গর্ত করা থাকে। তো এইগুলা জিনিস অ্যাকচুয়ালি দেওয়ার দরকারটা কি? দেন অনেক নতুন টায়ার গুলার মধ্যে তোমরা দেখবে এরকম কতগুলি স্পাইকি জায়গা থাকে, বুঝছো? টায়ার গুলা থেকে এরকম কতগুলি স্পাইকস বের হয়ে থাকে। তো ওগুলো জিনিসের কাজটা কি? রাস্তাতে তুমি যত ভালোভাবে রাস্তাটায় গ্রিপ করতে পারবা তত বেটার কি হবে? টায়ারটা থামতে পারবে আর কি, যে ফ্রিকশনটা ভালো মতো কাজ করবে, বুঝতে পারছো?
যদি টায়ারটা ভালো মতো রাস্তাটাকে গ্রিপ করতে না পারে দেন তার থামতে কি লাগবে, বেশি সময় লাগবে, সে স্লাইড করে উপর দিয়ে চলে যাবে। ওই ব্যাপারটাই আমাদের আসবে এখন, যে রোড কন্ডিশন, ঠিক আছে, যে রোড যদি তোমার কি হয়, স্লিপারি রোড হয়, তো তখন সে কি করবে, গাড়িটা স্কিড করে চলে যাবে, ব্রেক ঠিক মতো ধরতে পারবে না রাস্তাটায়। যে আইসি রোড যদি হয় তো তখন কি হবে, গাড়িটা পিছলায় চলে যাবে। দেন রাস্তায় যদি অনেক পানি থাকে তো তখনও কি হবে, নর্মালি ড্রাই রাফ একটা রোডে ব্রেক যত ভালো মতো কাজ করবে বা গাড়িটা যত ইজিলি থামতে পারবে, স্লিপারি কোন একটা রোড হলে তার থামতে কি হয়, বেশি টাইম নেয়, ঠিক আছে। তো তাহলে ব্রেক এন্ড টায়ার কন্ডিশন, রোড কন্ডিশন, এরপরে কি, এরপর আমরা এরকম বলতে পারি স্পিড অফ দা কার, তাই না, যে তুমি যদি বেশি স্পিডে গাড়ি চালাও তো তাহলে ওই বেশি স্পিড থেকে জিরো ভেলোসিটিতে নেমে আসার জন্য টাইমটা কি লাগবে, বেশি লাগবে, তাই না। সো তাহলে স্পিড অফ দা ভেহিকল যদি হাই থাকে সো তাহলে কি, the braking time will be longer. Okay. এরপরে আমাদের আরো একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, দ্যাট ইজ দ্য ম্যাস অফ দ্য ভেহিকল, ঠিক আছে। গাড়ির ম্যাস যদি বেশি থাকে মানে কি, গাড়িটা যদি অনেক হেভি হয় তো তাহলে দেখবা যে নরমালি যারা গেমস খেলো, ঠিক আছে, এখানের মধ্যে একটা ব্যাপার খেয়াল করার কথা, যে গাড়িটা যদি যত হালকা হয় তুমি ইজিলি তাকে কি করতে পারো, রেস্টে নিয়ে আসতে পারো। কিন্তু গাড়িটা যদি অনেক হেভি হয়, যে মনে করো কোন একটা বড় একটা লরি চালাইতেছো, ঠিক আছে, কোন একটা বড় একটা লরি বা কোন একটা ট্রাক যদি চালাও তো তখন দেখবা যে ওইটাকে থামাইতে তোমার কি লাগে, লম্বা একটা সময় লাগে, যে ব্রেক অ্যাপ্লাই করার পরেও তার কি লাগে, সিগনিফিক্যান্ট একটা সময় লাগে বিফোর কামিং টু রেস্ট। তো তাহলে ম্যাস অফ দা ভেহিকল, ওটার মোমেন্টাম বেশি থাকে। ইয়েস এক্স্যাক্টলি, এই মোমেন্টামের ব্যাপারটাই আমরা নেক্সট চ্যাপ্টারে শুরু করব, ঠিক আছে, চ্যাপ্টার 4 এ। আচ্ছা, সো তাহলে ব্রেকিং টাইম কে এফেক্ট করে যেসব কন্ডিশন গুলা, ওই কন্ডিশন গুলা আমরা এরকম লিস্ট আপ করে রাখছি। আরো কতগুলি কন্ডিশন ওরকম আমরা বলতে পারি, বাট এগুলি আমাদের মেজর কন্ডিশনস গুলো আর কি, ঠিক আছে। ব্রেক এন্ড টায়ারের কন্ডিশন, রাস্তা কেমন, যে রাস্তার কন্ডিশনটা ওয়েদারের কন্ডিশনের উপরে ডিপেন্ড করতে পারে, বুঝতে পারছো। দেন স্পিড অফ দা ভেহিকল আর ম্যাস অফ দা ভেহিকল, এমন। ভাইয়া ফোন নাম্বারটা আরেকবার একটু বলবা? আচ্ছা, ফোন নাম্বারটা এখানের মধ্যে দেখো, যে একটা ভেহিকলের ম্যাস যদি বেশি হয় তো তখন ব্রেক অ্যাপ্লাই করার পরেও তার উপরে কি হবে, যে এখানের মধ্যে তোমাকে যদি এমন ভাবে বুঝাই তাহলে পরে মেবি তুমি বুঝতে পারবা। ফার্স্টে মনে করো এই হলো তোমার একটা গাড়ি, ঠিক আছে, সে এইদিকে যাচ্ছে 5 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে, ওকে। তো এখন সে এরকম 5 মিটার পার ভেলোসিটি, 5 মিটার পার সেকেন্ড এই ভেলোসিটিতে যাচ্ছে, তার ম্যাস হলো মনে করো 1000 কেজি, ওকে। এখন ব্রেক অ্যাপ্লাই করলে, ব্রেক কি করে, একটা ফোর্স অ্যাপ্লাই করে না, যে ব্রেক অ্যাপ্লাই করে সে কি করতেছে, একটা ফ্রিকশন ফোর্স দিতেছে, তাহলে যেন সে কি করতে পারে, থামতে পারে। তো এখন দেখো ম্যাস যদি বেশি হয়, যে তোমার ব্রেকের ফোর্স F = ma, এখন ব্রেকের ফোর্স হলো কনস্ট্যান্ট, তো ম্যাস যদি বেশি হয় তো তাহলে তোমার ব্রেক অ্যাপ্লাই করে গাড়িটা কি করে, অ্যাসেলারেট করে নাকি ডিসেলারেট করে, ডিসেলারেট করে। ডিসেলারেট করবে, তাই না। তো তাহলে এখানের মধ্যে কাজটা কি, যে তোমার ডিসেলারেটিং ফোর্স হলো কনস্ট্যান্ট, তো এখন যাকে তুমি ডিসেলারেট করাবা, হ্যাঁ, যাকে তুমি ডিসেলারেট করাবা তার ম্যাস যদি বেশি হয় তো তাহলে তার ডিসেলারেশনের রেট কি হবে, কমে যাবে না, ঠিক আছে। তো তার মানে তুমি যাকে থামাইতে চাইতেছো সে যদি অনেক হেভি একটা অবজেক্ট হয় তো তাহলে তাকে থামাইতে কি করা লাগবে, তোমার অনেক বেশি ফোর্স অ্যাপ্লাই করা লাগবে। অর ফোর্স যদি তুমি বেশি অ্যাপ্লাই করতে না পারো তো তখন কি হবে, ইট উইল হ্যাভ টু অ্যাক্ট ফর আ লঙ্গার অ্যামাউন্ট অফ টাইম। তো ওই ব্যাপারটাই আমরা বলতেছি, যে একটা গাড়ির ম্যাস যদি অনেক বেশি থাকে তো তখন সে কি করবে, থামতে তার সময় বেশি লাগবে, ওকে। আর এই ব্যাপারটা আমরা মোমেন্টাম চ্যাপ্টারে আরো ডিটেইলে পড়বো, ঠিক আছে। ওকে ভাইয়া, বুঝেছি। আচ্ছা স্যার, যে ভেহিকেলের ম্যাস কি থিঙ্কিং ডিস্টেন্স এফেক্ট করে না? না, গাড়ি কত
হেভি এইটার উপরে কি তোমার চিন্তা করতে বেশি বা কম সময় লাগবে? নো স্যার। তো এটাই আর কি। আচ্ছা, so ভাইয়া এখন ব্রেকিং টাইমটা আমরা দেখলাম যে ব্রেকিং টাইম কি জিনিস এন্ড ব্রেকিং টাইমকে কোন কোন ফ্যাক্টর গুলি এফেক্ট করে এই ব্যাপারগুলি দেখলাম। নাও ব্রেকিং ডিসটেন্স কি হবে? যে ব্রেক অ্যাপ্লাই করার পর থেকে গাড়িটা পুরোপুরি থামার আগ পর্যন্ত যতটুকু ডিসটেন্স কভার করবে ওই ডিসটেন্সটাকে আমরা বলবো ব্রেকিং ডিসটেন্স। তো ব্রেকিং ডিসটেন্সটা কি? the time taken কি বলে the distance covered during স্যার এটা পেজ নাম্বার কত? ব্রেকিং টাইম কিসে স্টুডেন্ট বুকে? এটা তোমাদের স্টুডেন্ট বুকের পেজ নাম্বার কত বের করতেছি। পেজ নাম্বার 32 33 এগুলিতে থিংকিং ডিসটেন্স ব্রেকিং ডিসটেন্স। ওকে, সো তাহলে আমাদের ব্রেকিং ডিসটেন্সটা কি? যে গাড়িটার ব্রেকিং টাইমের মধ্যে যে ব্রেক অ্যাপ্লাই করার পর থেকে পুরোপুরি থামার আগ পর্যন্ত যতটুকু ডিসটেন্স কভার করতেছে ওই ডিসটেন্সটাকে আমরা কি বলবো? ব্রেকিং ডিসটেন্স। ঠিক আছে, তো এই ব্যাপারটা গেল। নাও ফাইনালি স্টপিং টাইম। ভাইয়া এসএস নিতে পারি? এগুলি তো স্ক্রিনশট নেওয়ার জন্য না, তোমাদের তো লিখতে হবে ক্লাস টাইমে, আর তোমাদের পরে যে ভিডিও দিয়ে দেয় ওই সময় তোমাদের কপি করা লাগবে। এরকম বারবার করে তোমাদের স্ক্রিনশট নেওয়ার জন্য টাইম দিলে পরে তো প্রবলেম। ওকে, সো তাহলে এখন স্টপিং টাইমটা কি? স্টপিং টাইমটা হলো থিংকিং আর ব্রেকিং টাইমের সামেশন। যে অবস্টাকেল দেখার পর থেকে পুরোপুরি গাড়িটা থামতে যতটুকু টাইম লাগবে ওইটাকে আমরা বলবো কি? স্টপিং টাইম। তো তাহলে স্টপিং টাইমটা কি হবে? থিংকিং টাইম প্লাস ব্রেকিং টাইম। তাহলে স্টপিং টাইমটা কি? চিন্তা করতে যতটুকু সময় লাগলো প্লাস ব্রেক অ্যাপ্লাই করার পর থেকে গাড়িটা পুরোপুরি থামার আগ পর্যন্ত যে টাইমটা পাস হলো এটাকে আমরা কি বলবো? স্টপিং টাইম। আর স্টপিং ডিসটেন্সটা তাহলে কি হবে? থিংকিং কত ডিসটেন্স distance প্লাস cover হয়? ব্রেকিং ডিসটেন্স। Thinking distance plus braking distance. স্যার আরেকবার একটু বলতে পারবেন ম্যাস অফ দ্য ভেহিকল থিংকিং ডিসটেন্স কে কেন এফেক্ট করবে না? কি mass of the vehicle টা থিংকিং ডিসটেন্স কে কেন এফেক্ট করবে না? আচ্ছা, এখন ফার্স্ট অফ অল খেয়াল করো যে থিংকিং ডিসটেন্সটা আমাদের কোন ডিসটেন্স? চিন্তা করতে সময় তোমার যতটুকু টাইম পাস হবে, রাইট? সো এখন তুমি Yes, চিন্তা sir. করতে সময় তোমার থিংকিং টাইমের উপরে mass of the vehicle কি কোনো ফ্যাক্টর? যে নো স্যার। তুমি তো মনে মনে চিন্তা করবা না যে আমি এখন একটা লরি চালাইতেছি, আমি এখন একটা ছোট গাড়ি চালাইতেছি, আমি এখন একটা বড় গাড়ি চালাইতেছি, তাই না? তো তাহলে তোমার চিন্তা করতে সময় mass of the vehicle won't be acting as a factor। তো তাহলে থিংকিং টাইমটা কি করলো না? এফেক্টে আসলো না। এখন তুমি বলতে পারো ভেলোসিটি অফ দা ভেহিকল যেমন এফেক্ট করছে, সো তাহলে mass of the vehicle কি থিংকিং ডিসটেন্স কে এফেক্ট করতে পারে নাকি না? না, থিংকিং ডিসটেন্স কে এফেক্ট করবে না। কেন? বিকজ চিন্তা করতে সময় গাড়িটা কি করতেছে? একটা কনস্ট্যান্ট ভেলোসিটিতে মুভ করতেছে, রাইট? চিন্তা Yes, করতে sir. সময় কিন্তু কোনো অ্যাসেলারেশন বা ডিসেলারেশন কিছু হচ্ছে না, ঠিক আছে? যখন চিন্তা করতেছে তখন the car is moving at a constant velocity। সো ভেলোসিটি যদি কনস্ট্যান্ট হয় মানে কি? ওখানে অ্যাসেলারেশন জিরো, মানে ওখানে কি করতেছে না? কোনো ব্রেক অ্যাপ্লাই বা কোনো ফোর্সের কাজ আসতেছে না। ওকে, সো তাহলে
ওখানের মধ্যে ফোর্সের ব্যাপারটা আসছে দেখে যে আমাদের ব্রেক যখন অ্যাপ্লাই করছে তখন কি হইতেছে, আমরা একটা ব্রেকিং ফোর্স অ্যাপ্লাই করতেছি, তাই না বলো? Yes, sir. তো এই যে ব্রেকিং ফোর্স অ্যাপ্লাই করলাম, তো তাহলে ব্রেকিং ফোর্স অ্যাপ্লাই করাতে কি হচ্ছে, ব্রেকিং ফোর্স অ্যাপ্লাই করাতে গাড়িটা ডিসেলারেট করবে। তো এখন ডিসেলারেশনের রেট বেশি হবে নাকি কম হবে, এইটাতে ম্যাস একটা ফ্যাক্টর হিসেবে কাজ করে, বিকজ F equal to ma, so তাহলে ম্যাসটা কি করতেছে, the mass is acting as a factor যে ডিসেলারেশনের ভ্যালুটা কত হয়, তাই না? Yes, sir. কিন্তু আমাদের থিংকিং টাইমের সময় বা থিংকিং ডিস্টেন্সের সময় ম্যাসের এরকম আমাদের কোনো ফর্মুলার মধ্যে আসে যে চিন্তা করতে সময় বা ওরকম কনস্ট্যান্ট ভেলোসিটিতে মুভ করতে সময় ম্যাস বেশি নাকি কম, এটা কি যায় আসে বলো তো? No, sir. তো তাহলে এর জন্য আর কি, ঠিক আছে? Okay, sir. ওকে, সো তাহলে এইটুকুই আমাদের থাকবে ফার্স্ট অফ অল আজকের লেকচারের জন্য, এন্ড দ্যাট ইজ দ্য এন্ড অফ চ্যাপ্টার 3 আর কি। ওকে, তোমাদেরকে এখন চ্যাপ্টার 4 এর আমি লেকচার ভিডিও দিয়ে দিচ্ছি, লেকচার 1টা, এটা তোমরা নেক্সট স্যাটারডের আগে দেখে রাখবা, ঠিক আছে? ভাইয়া হ্যাঁ বলো। ওকে স্যার। একটু আমাকে এই উপরে পার্ট একটু দেখাবা, যে উপরে মানে প্রথমে কি করেছো? উপরের পার্টে কোনটা? মানে ভাইয়া মানে একটু উপরে দেখাবা, আমি লিখতে পারিনি। ভাইয়া আর উপরে মানে এই প্রথম থেকে। প্রথম থেকে এটা তুমি যখন লেকচার ভিডিও দিয়ে দিব তখন ওখানে থেকে দেখে লিখে নিবা। এগুলো তো তোমাদের ক্লাসের টাইমে তোমরা ঠিক মতো ক্লাস করবা না, পরে ক্লাসের শেষে বারবার করে এরকম স্ক্রিনশটের টাইম দেওয়া, এগুলো তো তোমাদের। হ্যাঁ ভাই ঠিক আছে। এই যে এখানে হলো আমাদের ফার্স্ট পার্ট আজকের লেকচারের। ভাইয়া লিংক গুলা কি বলছো বুঝি নাই। লিংক গুলা মানে লিংক এই যে লিংকটা দিয়ে দিছি চ্যাপ্টার 4 এর লেকচার 1। স্যার হ্যাঁ বলো। আমি লাস্টের কয়েকটা ক্লাস না করতে পারি নাই, তাহলে লাস্টের কোন কোন টপিক গুলা করানো হয়েছে একটু বললে ভালো হয়। তোমাদেরকে তো আমি প্লে লিস্টের লিংকই দিয়ে দিছি। So, আমার ওখানে কাছে থেকে তো নেই। তোমাদের একজনের থেকে আরেকজনের কাছে কেন তোমরা লিংক তোমরা দিতে পারো না যদি কারো কাছে না থাকে? প্রতিবার তো তোমাদেরকে এরকম ভাবে লিংক দিতে দিতে তো। আচ্ছা ভাইয়া, তাহলে আপনি যদি চ্যাটটা অন করেন তাহলে আমি একটু দিয়ে দিতে পারি। তো তোমাদের নিজেদের মধ্যে কি কোনো কানেকশন নাই? নিজেরা কি তোমাদের সাথে একজন আরেকজনকে কানেকশন? ভাইয়া মেহেরুনের সোশ্যাল মিডিয়ায় কিছু আছে ওরকম আমার মতো জানা নেই। আচ্ছা ঠিক আছে, সো এই যে নাও মেহেরুন প্লে লিস্টের লিংক, ঠিক আছে? যে যে ক্লাসগুলো করানো হয়েছে ওই ক্লাসগুলোর ভিডিও সবগুলো এখানের মধ্যে পাবেন। স্যার আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। স্যার আমাদের কি কপি কি আপনি চেক করেন, মানে আপনার সাথে কিভাবে কন্টাক্ট করব? কি কপি চেক করার জন্য? মেসেঞ্জারে মানে ছবি পাঠাবেন এন্ড হোয়াটএভার, ওই যে মানে কন্টাক্ট করবে কেমনে আপনাকে এটা বলতেছি। ওইটা এখন বেসিক্যালি ইমেইলে পাঠাবা, ঠিক আছে? মেসেঞ্জার এন্ড ইনস্টাগ্রাম আমি এখন এত বেশি ইউজ করতেছি না, সো এর জন্য ইমেইলে পাঠাইলে সবচেয়ে ভালো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাই, আল্লাহ হাফেজ। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, এটা হলো ইমেইল অ্যাড্রেস, এটার মধ্যে পাঠাও। ওকে, Allah Hafiz, sir. ওকে, আল্লাহ হাফেজ।